জীবনে একটিমাত্র সুবর্ণ সুযোগ খুঁজে বের করার জন্য অসামান্য অর্থগত প্রতিভার প্রয়োজন। আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যে এক প্রতিভার ব্যক্তি লুকিয়ে আছে। সমস্যাটা হচ্ছে যতক্ষণ না সেটাকে জাগানো যায় ততক্ষণ সেটা আমরা বুঝতে পারি না, কারণ সেটা ঘুমন্ত অবস্থায় আছে। আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা দিয়েছে অর্থই সব অনর্থের মূল কারণ। এটা আমাদের এমন এক পেশা শিখতে উৎসাহ দিয়েছে যার মাধ্যমে আমরা অর্থের জন্য কাজ করতে পারি, কিন্তু কিভাবে অর্থের কাজে লাগানো যায় তা শেখাতে পারেনি। এটা আমাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করার শিক্ষা দিয়েছে, কারণ যখন আমরা কর্মজীবন শেষ করব তখন কোম্পানি বা সরকার আমাদের ভার নেবে। আসলে আমাদের সন্তানরা যারা একই ধরনের স্কুলের পাঠ্যক্রমে শিক্ষা পাচ্ছে তারাই আমাদের ভার বহন করে। পরিশ্রম করে কাজ করো, অর্থ উপার্জন করো, খরচ করো, আর কম পড়লে লোকের কাছে ধার নাও। এই উপদেশই মূল দুঃখের কারণ। দুর্ভাগ্যক্রমে 90% মানুষ এখনও এতে বিশ্বাসী, কারণ কাজ খুঁজে পাওয়া আর অর্থের জন্য কাজ করা তুলনামূলকভাবে সোজা। আপনি যদি এই লোকেদের মধ্যে একজন না হতে চান, তাহলে রিচ ড্যাড পুর ড্যাড বইয়ের লেখকের দেওয়া এই 10টি পদক্ষেপ অনুসরণ করুন। প্রথম পদক্ষেপ, আপনার চাই বাস্তবের চেয়ে বড় একটা কারণ। আপনি যদি বেশিরভাগ লোককে জিজ্ঞেস করেন তারা ধনী হতে চায় কিনা অথবা আর্থিক স্বাধীনতা চায় কিনা, তারা বলবে হ্যাঁ, কিন্তু বাস্তবে রাস্তাটা সুদীর্ঘ এবং সুউচ্চ দেখে তারা শুধু অর্থের জন্য কাজ করা বেছে নেবে। তাই আপনার চাই একটা কারণ বা লক্ষ্য, যা যতবার আপনি ব্যর্থ হবেন আপনাকে আবার চেষ্টা করার যে তার ক্ষমতা দেবে। একটা কারণ বা লক্ষ্য হচ্ছে আমরা কি চাই আর কি চাই না এর সম্মিলন। না চাওয়ার কথা বললে, আমি সারা জীবন অর্থের জন্য কাজ করতে চাই না। আমি পরিবারের কোনো অনুষ্ঠানের সময় কাজে ব্যস্ত থাকতে চাই না। সারা জীবন কাজ করেও নিজেদের সন্তানদের জন্য কিছুই থাকবে না, এটা আমি চাই না। আর চাওয়ার কথা বললে, আমি মুক্ত হতে চাই, পৃথিবী ঘুরতে চাই, বাবা মাকে একটা সুন্দর জীবন দিতে চাই, অর্থকে দিয়ে কাজ করাতে চাই। তাই আপনার যদি কোনো দৃঢ় কারণ না থাকে, তাহলে আর বেশি কোনো অর্থহীন। এটা খুব শক্ত বা ভারী কাজ বলে মনে হবে। দ্বিতীয় পদক্ষেপ, প্রতিদিন বেছে নিন। যখনই আমরা অর্থ উপার্জন করি, আমরা বেছে নেওয়ার ক্ষমতা অর্জন করি। ভবিষ্যতে আমরা ধনী, গরিব না মধ্যবিত্ত হব তা আমাদের খরচের অভ্যাসের উপর নির্ভর করে। বেশিরভাগ লোক ধনী না হওয়া বেছে নেয়। তাদের কাছে ধনী হওয়াটা বিরাট ঝামেলার ব্যাপার, তাই তারা এসব কথার আবিষ্কার করে। আমার অর্থের লোভ নেই, আমি এখনও তরুণ আছি, যখন আমার কিছু পয়সা হবে তখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। এভাবে চিন্তা করে তারা তাদের দুটি অমূল্য সম্পদ, সময় এবং শেখার সুযোগ থেকে বঞ্চিত থাকে। অর্থাভাব কখনোই না শেখার অজুহাত হয়ে ওঠা উচিত নয়। আমাদের সময় ও অর্থের সদ্ব্যবহার কীভাবে করব সেসব বিকল্প বেছে নেওয়ার ক্ষমতা আমাদের থাকে। তৃতীয় পদক্ষেপ, প্রথমে শিক্ষায় বিনিয়োগ করুন। বাস্তবে সত্যিকারের একটা সম্পত্তি আমাদের কাছে আছে, আমাদের মস্তিষ্ক। এটা হলো সবথেকে ক্ষমতাশালী অস্ত্র যার উপর আমরা কর্তৃত্ব করতে পারি। বেশিরভাগ লোক স্টক মার্কেটে বিনিয়োগ করে, কিন্তু তারা তাদের প্রধান সম্পত্তি মস্তিষ্কে বিনিয়োগ করে না। তাই তারা কিছু মুহূর্তের মধ্যেই দেওয়ালিয়া হয়ে যায়। সত্যি বলতে, এমন কোনো বিনিয়োগ নেই যা আপনাকে ততটা পরিমাণ রিটার্ন দিতে পারবে যা আপনার মস্তিষ্কে বিনিয়োগে ফেলে পাবেন। তাই যদি আপনি স্টক মার্কেটের মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমেই হোক অর্থ উপার্জন করতে চান, নিজেকে সেই বিষয়ে শিক্ষিত করুন। প্রথমে ওই বিষয়গুলি শেখার জন্য বিনিয়োগ করুন, তারপর ওটাতে বিনিয়োগ করুন। চতুর্থ পদক্ষেপ, সাবধানে বন্ধু বেছে নিন। একজন ভালো বন্ধু সে না যে সব কিছুতে আপনাকে উৎসাহ বা বাধা দেয়। একজন ভালো বন্ধু সে যে কোনো কাজ সফল না বিফল হবে তার সম্ভাবনা যুক্তিতে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেয়। মনে রাখবেন, বাস্তব জগতে পরামর্শ এমন এক জিনিস যা বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে আপনি কোনটা গ্রহণ করবেন এবং কোনটা করবেন না। লেখকের অনেক বন্ধু আছে যারা বছরে $1 বিলিয়ন বেশি অর্থ উপার্জন করে, আবার এমন বন্ধু আছে যারা আর্থিকভাবে সংগ্রাম করে চলেছে। তাদের দরিদ্র বন্ধুরা প্রায় তাদের কাছে আসে এবং ধার, চাকরি অথবা দুটোই চায়, কিন্তু তারা কখনো এটা শিখতে চায় না কীভাবে তারা এত পরিমাণ ধন উপার্জন করছে। লেখক তাই তার দুই প্রকৃতির বন্ধুর কাছে শিক্ষা গ্রহণ করেন। তিনি তার ধনী বন্ধুদের কাছে শেখেন আর্থিক সফলতার জন্য কী করা উচিত, আর গরিব বন্ধুদের কাছে শেখেন কী করা উচিত নয়। লেখক যখন কোনো বিনিয়োগ করতে চান, তার ভীতু বন্ধুরা প্রায়ই তাকে বোঝাতে চায় কেন তার এই বিনিয়োগটি করা উচিত নয়, অথচ লেখক এইরূপ বিনিয়োগ দীর্ঘদিন ধরে করে আসছেন। অর্থ সঞ্চয়ের পথে সবথেকে কঠিন হলো নিজের প্রতি সৎ থাকা এবং অন্যের কথা মতো না চলে স্বাধীনভাবে চিন্তাভাবনা করা। পঞ্চম পদক্ষেপ, একটি ফর্মুলায় দক্ষ হন, তারপর নতুন একটা শিখুন। আপনি যা পড়েন আপনি তাই হয়ে যান। তাই আপনি কি পড়ছেন এবং শিখছেন সেই বিষয়ে সচেতন হন। আপনার মস্তিষ্কের ক্ষমতা এত বেশি যে এটাতে যা ঢোকাবেন আপনি তাতে পরিণত হবেন। যেমন স্কুল শিক্ষক,
শিক্ষা দেওয়ার ব্যাপারে পড়াশোনা করার পর আপনি সাধারণত স্কুল শিক্ষকে পরিণত হবেন। অন্য ব্যাপারেও এটাই সত্যি। যখন অর্থের প্রসঙ্গ আসে, সবার কাছে সাধারণত একটা ফর্মুলাই, যেটা তারা স্কুল থেকে শিখেছে: অর্থের জন্য কাজ করা। যে ফর্মুলাটা সবচেয়ে সুস্পষ্ট তা হলো, প্রতিদিন সকালে লক্ষ লক্ষ মানুষ চাকরিতে যায়, অর্থ উপার্জন করে, বিলের পয়সা মেটায়, কিছু মিউচুয়াল ফান্ড কেনে। আপনি যা করছেন তাতে যদি আপনার বিরক্তি বা ক্লান্তি বোধ হয়, অথবা আপনি যদি যথেষ্ট অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে আপনার দরকার অর্থ উপার্জনের ফর্মুলাটা পরিবর্তন করা। আজকের এই দ্রুত পরিবর্তনশীল জগতে আপনি কি জানেন তার অতটা মূল্য নেই, কারণ প্রায়ই এটা পুরাতন হয়ে যায়। আপনি কত দ্রুত শিখতে পারেন এই দক্ষতা অমূল্য। যদি প্রচুর ধন উপার্জন করতে চান, দ্রুততর ফর্মুলা শিখুন, এটাতে দক্ষ হন, আর নতুন একটা শিখুন, আর এটা করতে থাকুন। ষষ্ঠ পদক্ষেপ: আগে নিজেকে পারিশ্রমিক দিন। জর্জ গ্যালাসনের লেখা বিখ্যাত বই দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ব্যাবিলন বইয়েও একই কথা আছে। আমরা যা অর্থ উপার্জন করি তার থেকে সবাইকে দিই, কিন্তু নিজেকে খুব কম বা কিছুই দিই না। আমরা যা অর্থ উপার্জন করি তার থেকে প্রথমে সব বিল মেটাই, তারপর বাকি অংশ নিজের জন্য রাখি। ধনী হবার জন্য সবার আগে আপনাকে নিজেকে পারিশ্রমিক দিতে হবে। এর কারণে হয়তো আর্থিক চাপের সৃষ্টি হবে, কিন্তু তবু আগে নিজেকে পারিশ্রমিক দিন। যেসব লোকের আর্থিক চাপ সহ্য করার ক্ষমতা কম, তারা কখনোই ধনী হতে পারে না। এর মানে এই নয় যে আপনি বিলের টাকা দেবেন না, আপনি তা দিন, কিন্তু আগে নিজেকে দিন তারপর। কারণ আর্থিক চাপ যত বাড়বে, আপনার মস্তিষ্ক ততই কাজ করবে। এটা নতুন পথ খুঁজতে থাকবে, যার মাধ্যমে আপনি আরও অর্থ উপার্জন করতে পারবেন। নিজেকে দেওয়া পারিশ্রমিক দিয়ে সম্পত্তির তালিকা তৈরি করতে থাকুন। যখন আপনার টাকা কম পড়বে, তখনও নিজেকে আগে দিন, আর কখনোই চাপের বশবর্তী হয়ে সম্পত্তির তালিকায় হাত দেবেন না। একজন বিশ্বাসী সৈনিকের মতো নিজের সম্পত্তির দুর্গ রক্ষা করুন। চাপটাকে আপনার আর্থিক প্রতিভা জাগিয়ে তোলার প্রেরণা হিসেবে ব্যবহার করুন। এভাবে আপনি আরও অর্থ উপার্জনের ক্ষমতা বাড়াতে পারবেন, আর সাথে সাথে আপনার আর্থিক বুদ্ধিও বৃদ্ধি পাবে। সপ্তম পদক্ষেপ: অর্থ না দিয়ে সম্পত্তি লাভের চেষ্টা করুন। লেখক উদাহরণ দিয়ে বোঝান, তিনি একটা রিয়েল এস্টেটে প্রপার্টি দেখেছিলেন যার দাম ছিল $60,000। তিনি ব্যাংক থেকে লোন নিয়ে সেই প্রপার্টিটি কিনে নেন এবং প্রপার্টি থেকে প্রাপ্ত ভাড়া দিয়ে ব্যাংকের টাকা ফেরত দিতে লাগলেন। সাধারণত সেটার ভাড়া থাকতো $1,000, কিন্তু চড়াশিটে ওটার ভাড়া বেড়ে গিয়ে হয়ে যেত $2,500। এভাবে প্রায় 3 বছরের মধ্যেই তিনি ব্যাংকের টাকা মিটিয়ে দিলেন এবং সম্পত্তিটির মালিকও হয়ে গেলেন। এতে ঝুঁকি আছে। যেসব মানুষ ঝুঁকি নিতে পছন্দ করে না, তারা তাদের টাকা ব্যাংকে রাখে, যেখান থেকে খুব অল্প পরিমাণে সুদ পাওয়া যায়। তাই সর্বদাই বিনিয়োগের সময় কিছু বিনামূল্যে পাওয়ার চেষ্টা করুন। অষ্টম পদক্ষেপ: সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিলাসদ্রব্য কিনুন। আবারও বলছি, আমাদের অর্থ খরচের অভ্যাসই আমাদের গরিব, মধ্যবিত্ত বা ধনীতে পরিণত করে। বছরের শুরুতে যদি 100 জন লোককে $10,000 দেওয়া হয়, তাহলে 80 জন লোক ওই টাকা দিয়ে নতুন গাড়ি, ফ্রিজ, টিভি কিনবে আর সব খরচ করে নিজেদের দেনা বাড়িয়ে নেবে। 10 থেকে 15 জন লোক ওই টাকা ব্যাংকে জমা করবে আর তা থেকে 5 থেকে 10% সুদ অর্জন করবে। 5 জন লোক ওই টাকা 20,000 থেকে $2,00,000 পরিণত করবে। বেশিরভাগ লোক বিলাসদ্রব্য কেনে তাদের প্রতিবেশীর সাথে টক্কর দেওয়ার জন্য। বিলাসদ্রব্য কেনার ইচ্ছাকে প্রেরণা হিসেবে কাজে লেগে দ্রুত সম্পত্তি তালিকা তৈরি করুন এবং তা থেকে প্রাপ্ত আয় দিয়ে বিলাসদ্রব্য কিনুন। যত তাড়াতাড়ি আপনি নিজেকে অর্থের মালিক হবার প্রশিক্ষণ দেবেন, ততই ভালো। অর্থ একটা ক্ষমতাশালী শক্তি। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ লোক অর্থের ক্ষমতাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে। এই বিষয়ে একটা বিখ্যাত কোট আছে, মানি ইজ এ গ্রেট সার্ভেন্ট বাট এ টেরিবল মাস্টার। অর্থাৎ অর্থ একটা মহান কর্মী, কিন্তু ভয়ানক মালিক। তাই আর্থিক বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থের মালিক হয়ে উঠুন, তাহলে দেখবেন আপনি যেমন চাইবেন অর্থ ঠিক তেমনটাই করবে। নবম পদক্ষেপ: নায়ক বেছে নিন। ছোটবেলায় আমরা যখন ক্রিকেট বা ফুটবল খেলতাম, তখন আমাদের পছন্দের কোনো নায়ককে বেছে নিতাম এবং তার মতো হওয়ার চেষ্টা করতাম। তার বিষয়ে সব কিছু জানার চেষ্টা করতাম, তার নকল করতাম। যখন খেলার মাঠে নামতাম, নিজের অস্তিত্ব ভুলে আমাদের পছন্দের নায়কের মতো আচরণ করতাম। এটা শেখার এক শক্তিশালী উপায়, যা বড় হতে হতে আমরা হারিয়ে ফেলেছি। তাই আপনি ঠিক যেমন হতে চান, ওই ময়দানে পছন্দের একজনকে বেছে নিন এবং তার কাছ থেকে শিখুন। নানা পরিস্থিতিতে সে কীভাবে প্রতিক্রিয়া করছে তা দেখুন। আর যখন আপনি কোনো পথ খাওয়া দাওয়া করবেন, তার মতো করে চিন্তা করুন, এটা ভাবুন এই জায়গায় সে থাকলে কী করত। দশম পদক্ষেপ: দিন, তাহলে আপনি পাবেন। যখনই আপনার কিছু প্রয়োজন হবে, আপনি তা দিয়ে দিন, আর এটা বহুগুণ হয়ে ফিরে আসবে। এটা অর্থ, হাসি, ভালোবাসা, বন্ধুত্ব সব ক্ষেত্রেই প্রযোজ্য। পারস্পরিক আদান প্রদানে বিশ্বাস করুন।
এটা সত্যি যে পৃথিবীতে আয়নার আপনার একটা প্রতিচ্ছবি মাত্র। আপনি যদি অর্থ চান, প্রয়োজনীয়দের অর্থ দিন। সুখ চাইলে অন্যকে সুখী করুন। কিছু শিখতে চাইলে যেটুকু জানেন তা অন্যকে শেখান। ভালোবাসা চাইলে অন্যকে ভালোবাসুন। আর দেখবেন এটা শতগুণ হয়ে আপনার কাছে ফিরে আসছে। কিন্তু সর্বদাই উদার মানসিকতার সাথে দেবেন। এটা ভেবে নয় যে আমি কখন এবং কিভাবে এটা ফিরে পাবো।